স্নেহের চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ল্যাব-8 কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা ও সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা, ডক্টর AKS জাহিদ মাহমুদ খান। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। ভাবনা, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি স্যার। আপনাকে অনেকদিন পরই পেলাম বলা যেতে পারে, ব্যস্ত সময় আপনি পার করছেন এবং খুব কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আপনাকে পেলেই আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলি এবং দর্শকরা অনেক কিছু জানতে পারে। যেহেতু এখন পবিত্র রমজান মাস, সো এই রমজান মাসে কিন্তু স্পেশালি রোগীদের অনেক কিছু সাফার করতে হয়। তার মধ্যে অন্যতম কিছু বিষয় আছে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে হার্টের রোগীরা যে সাফারটা করেন, আসলে হার্টের রোগীদের কিভাবে চলা উচিত সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ ভাবনা। আমাদের এই প্রতিনিয়ত যে চেম্বারে বসি, যারা সম্মানিত রোগীরা আসেন, যারা রোজা রাখতে নিয়ত করেন, রোজা রাখবেন, আমাদের দেশে সবাই মুসলিম নরনারী, তারা সবাই রোজা রাখেন। এবং হার্টের রোগী যারা আছেন তারা এসে প্রথমেই প্রশ্ন করেন যে স্যার, এই রোজার মাসে আমার কিভাবে চলবো? কেউ কেউ হয়তো ব্যায়াম করেন, সেগুলো কেউ ওষুধগুলো কীভাবে খাবে, রিশিডিউল করবো কিনা, এইগুলো আর কি। এইগুলোর ভিত্তিতে আমি যদি বলতে চাই, হার্টের রোগী তো একটা বড় টার্ম। তো এখানকার ভিতরে ধরেন যে সমস্ত হার্টের রোগীরা আছে, তাদের ইসকেমিক হার্ট ডিজিজ, রক্তনালীতে ব্লক আছে, ওষুধ খাচ্ছেন। কিছু আছে বাইপাস করা, কিছু আছে হার্টের রিং লাগানো। এই গ্রুপটা বিশেষ করে তাদেরকে কিন্তু আমরা একটা হার্টের ওষুধ সারা জীবনের জন্য দিয়ে থাকি, যেটিকে রক্ত পাতলা করে। অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল, প্রাসোগ্রেল, টিকাগ্রেরল, এই ওষুধগুলো কিন্তু আমরা দুপুরবেলা দিয়ে থাকি। তো এটা যেহেতু কিছুটা অ্যাসিডিটি করা হয়, এর জন্য খাবার পরে দিয়ে থাকি। এই ওষুধটি উনি ইফতারের পরে খাবেন, এটি একটি মেসেজ। আর হচ্ছে যে এই গ্রুপের ওষুধের যারা নাকি এই রোগে ভুগছেন, তারা কিন্তু সর্বত্রই চর্বি কমার একটা ওষুধ খেয়ে থাকেন, সেটা রেগুলারলি যেভাবে খান সেভাবেই খাবেন। আরেকটা হচ্ছে যে এই গ্রুপের ওষুধ যারা খেয়ে থাকেন, তারা হয়তো প্রায় 3 বেলা বা 2 বেলা করে ওষুধ খেতে হয়। তাদের সকালের যে ডোজটি আছে তারা ইফতারের পরে খাবেন, এবং দুপুরেরটা রাতে খাবারের পরে, এবং রাতের যে ডোজটি আছে সেটি সেহেরিতে খাবেন। এটি হচ্ছে এই গ্রুপের। কিন্তু হার্টের এছাড়াও কিন্তু হার্টের আরও কিছু রোগ আছে, যেমন উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, তাদের যে উচ্চ রক্তচাপের ওষুধগুলো, সেগুলোর ভিতর বিশেষ করে একটি ওষুধ যেটি শরীর থেকে পানি বের করে দেয়, ডাইউরেটিক্স বলি, সেই ওষুধটি কিন্তু শরীর থেকে পানি বের করে রক্তচাপ কমায়। সেই ওষুধটি কিন্তু আমরা প্রায় সকালে দিয়ে থাকি, রাতে দেই না কেন, যে বারবার তার পেশাব লাগে, রাতে যেতে হবে। সেই ওষুধটিও কিন্তু তিনি ইফতারের পরে খাবেন। এইটা হচ্ছে একটি গ্রুপ। আরেকটি গ্রুপ যারা হার্ট ফেইলিওর রোগী, যাদের নাকি শ্বাসকষ্ট হয় অল্পতেই, এই গ্রুপের রোগীরাও কিন্তু ডাইউরেটিক্স যেটি খেয়ে থাকেন সেটি আমরা সকালে দিয়ে থাকি, বারবার পেশাব যেন রাত্রে না হয়, সেটিও কিন্তু তিনি ইফতারের পরে খাবেন। এটি একটি মেসেজ। আরও যেগুলো আছে যে তার অন্যান্য যে ডোজেস শিডিউলগুলো, সকালের ওষুধটি তিনি ইফতারের পরে খাবেন, দুপুরে যে ওষুধটি খেতেন সেটি হচ্ছে রাতের বেলা খাবারের পর, আর যেগুলো নাকি রাতের ওষুধ খেতেন সেটি কিন্তু ভোর রাতে চলে যাবে। আচ্ছা স্যার, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আসলে যারা খুব একটু মনোযোগ দিয়ে শুনবে তারা আসলে বুঝতে পারবে। এবং আরও এক ধরনের রোগী, যেমন ডায়াবেটিক্সের রোগীদের আরও একটি প্রবলেম থাকে, বিভিন্ন ওষুধ তাদের সময় মতো না খেলেই নয়, তাদের জন্য কি কি করণীয় রয়েছে? ডায়াবেটিস রোগীরা তো আরও, যেটা সাধারণত ডায়াবেটিস রোগীরা আমরা দেখি, তাদেরকে কিন্তু আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্ট যেটা বলি, সেটাকেই তাদেরকে প্রতিদিনই কিছু না কিছু হাঁটতে হয় বা ব্যায়াম করতে হয়, এটি একটি। তাদের হচ্ছে খাদ্যাভ্যাসটা আমরা হচ্ছে 5 বেলা ওষুধ খেতে বলি সাধারণত। এবং তাদের হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এক্সারসাইজ বা হাঁটাটা, তারা কিন্তু আমরা বলি যে সকালে 30 মিনিট, রাত্রে 30 মিনিট হাঁটেন। এই হাঁটাটা কিন্তু আর সকালে তারা হাঁটবে না, কারণ একটা হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা থাকে। এই হাঁটাটা তারা কি করবেন, ইফতারের পরে করতে পারেন, অথবা যদি কেউ তারাবি পড়েন, তারাবির আগে পরে করে নিতে পারেন। এটি হচ্ছে একটি মেসেজ। আরেকটি যেটা খাদ্যাভ্যাস, এটি কিন্তু খুবই জরুরি। আমরা কিন্তু বাঙালি, আমরা ভোজন রসিক, আমরা সবসময় ইফতারিতে খুব খেতে পছন্দ করি। তো ইফতারি খাওয়াটা তাদের একটু কন্ট্রোল করতে হবে। এখানে আমরা ভাজা পোড়া খেয়ে থাকি, সেটা একটু অ্যাভয়েড করতে হবে। যারা ডায়াবেটিসের রোগী, তারা মিষ্টি, যেমন শরবতটা আমরা খুবই পছন্দ করি, তো সেটা শরবতটা যদি এমন হয়, সুইটনার যেটাগুলো আছে, চিনি বা হচ্ছে গুড়ের পরিবর্তে সেগুলো ব্যবহার করতে পারে। পানি তারা ইচ্ছা মতো খেতে পারবে। মিষ্টি ফল আমরা প্রায় খেয়ে থাকি, যেমন খেজুর, তারপর আঙ্গুর, সেগুলো একটু অ্যাভয়েড করতে পারে, খেলেও অল্প একটু। তো এর সাথে অন্য ফল অ্যাড করতে পারে, তরমুজ হতে পারে, পেয়ারা, তারপর হচ্ছে যে আরও যেগুলো একটু টক জাতীয় খাওয়া, টক জাতীয় ফল বা মিষ্টি কম, সেগুলো কিন্তু ইচ্ছা মতো খেতে পারে। পানিও তিনি ইচ্ছা মতো খেতে পারবেন। এবং এই চর্বি জাতীয় খাবার, এগুলো কিন্তু আমরা রোজার মধ্যে যেগুলো বেশি খেয়ে থাকি, সেগুলো কিন্তু ডায়াবেটিস রোগীর একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা,
এবং অনেকেরই একটা ধারণা আছে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যায় কিনা, সেই মতামত একটু সে ব্যাপারে। রক্ত পরীক্ষা এটা আমি আলেমা ওলামা যারা আছেন তাদের কাছে শুনেছি এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত গাইডলাইন আছে সেখানেও দেখেছি। সেখান থেকে বলা হয় যে যদি একজন রোগী অসুস্থ হয়, তার ব্লাড সুগার দেখার প্রয়োজন হয়, তাহলে ডায়াবেটিসের রোগী তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেল কিনা, ব্লাড সুগারটি কমে গেল কিনা, অথবা অনেক বেড়ে গেল কিনা, দুটোই হতে পারে, দুটোতেই তার সিমটম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি রক্ত পরীক্ষা করতে পারেন ব্লাড সুগার দেখার জন্য। তাতে আমি যতটুকু জেনেছি বা দেখেছি তা সেখানে কোনো রোজা ভাঙবে না। আচ্ছা, এবং সেই সাথে ব্লাড সুগার কত পর্যন্ত হলে আসলে রোজা ভেঙে ফেলা উচিত? হ্যাঁ, এটাও একটা খুবই সুন্দর প্রশ্ন যে আমাদের সম্মানিত রোগীরা যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা দেখা গেল কেউ রক্ত পরীক্ষা করলো, সে হাইপোগ্লাইসিমিয়া যারা আমরা বলি 3.9 বা 3.5 এর নিচে যদি হয়, তাহলে কিন্তু তার সিমটম হবে সিভিয়ার সিমটম হবে, সে অসুস্থ হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তিনি রোজাটি ভেঙে ফেলবেন এবং তিনি মিষ্টি জাতীয় খাবার খাবেন, পরে হয়তো এটা রিপ্লেসমেন্ট হিসেবে রোজা রাখবেন। আবার এটাও সত্য যে একজন রোগী তিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি ব্লাড সুগার পরীক্ষা করলেন, তিনি দেখা গেল যে তার রক্তের সুগারের পরিমাণ 16.9 বলি, 16.9 স্পেসিফিক, ধরেন 17 হয়ে গেল, 17 মিলিমোল পার লিটার। সেক্ষেত্রেও কিন্তু তাকে তার হাইপোগ্লাইসেমিকে কন্ট্রোল করতে হবে এবং রোজা ভাঙতে হবে, না হলে কিন্তু তার কমপ্লিকেশন অ্যারাইজ করবে। তো এর জন্য ব্লাড সুগার তিনি দেখতেও পারবেন এবং যদি ব্লাড সুগার বেশি কমে যায় অথবা বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে তিনি রোজাটা ভেঙে পরবর্তী রিপ্লেসমেন্ট রোজা রাখতে পারবেন। আচ্ছা স্যার, আরেকটি বিষয় যে ডায়াবেটিস রোগীদের জন্য তো ইনসুলিনের একটা ব্যাপার থাকে, সেটা তারা কিভাবে গ্রহণ করবেন? হ্যাঁ, ডায়াবেটিসের রোগের যে ম্যানেজমেন্ট ভাবনা, সেটা আমি প্রথমে বলেছি, তাদের একটা ডায়েট কন্ট্রোল থাকে, তাদের একটা এক্সারসাইজ থাকে এবং একটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, যেটা মুখে খাবারের ওষুধ খায় ডায়াবেটিস রোগীরা, এবং ইনসুলিন, এই দুটি পদ্ধতি আছে আমাদের কাছে। এবং তো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সেটিও যদি একটু বলি আপনাকে, যে সমস্ত ওরাল হাইপোগ্লাইসেমিক মানে খাবার, মুখে খাবারের ওষুধ, সেগুলো কিছু কিছু ওষুধ আছে যেগুলো পুরানো আর কি, সেগুলোতে কিন্তু আমাদের ব্লাড সুগারকে কমিয়ে দেয়, সেগুলো আমরা অ্যাভয়েড করব। নিউ জেনারেশনের যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো কিন্তু সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, যেগুলো নাম বললে তো রোগীদের মনে থাকবে না, সেই ওষুধগুলো কিন্তু তিনি নিতে পারবেন ঠিক মতোই। মেটফরমিন গ্রুপের ওষুধটা অ্যাভয়েড করাই ভালো, এটা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক। আর ইনসুলিনের ক্ষেত্রে যেটা বলি আমি, যে ইনসুলিন সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে যে লং অ্যাক্টিং, এটা হচ্ছে আরেকটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এই 4 ধরনের যে সমস্ত ইনসুলিন আছে, এগুলোর ভিতর বেশি ইউজ হয় প্রি মিক্সড ইনসুলিন, যেটি একটি শর্ট অ্যাক্টিং আর একটি লং অ্যাক্টিং। এটার কম্বিনেশনে আপনি বিভিন্ন নামে পাওয়া যায়, 30-70, 50-50, 75-25 এ মিক্সড ইনসুলিন, এটাই কিন্তু বহুল পরিচিত। তো এই ইনসুলিনগুলি আমরা রোগীদেরকে সকালে দেই এবং রাতে দেই, 2 বেলা ইনসুলিন দিয়ে থাকি। যেহেতু রোজার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, মানে ব্লাড সুগারটা বেশি কমে যেতে পারে। তো এই যে ইনসুলিনের ডোজটা একটু ঠিক করে নিতে হবে। যে ইনসুলিনটা আমরা সকালে দিতাম, সেটাকে বলবো আমরা ইফতারিতে রোজা রেখে পানিটা মুখে দিয়ে ইনসুলিন নেবে, তারপরে সে ইফতারটা করবে, যে সকালের ডোজটা। আচ্ছা, আর যেটা রাতে উনি নিতেন সেইটা এই যে 30-50, 75-25 বা 50-50, যেটা প্রি মিক্সড ইনসুলিন, সেটা রাতের ডোজ, যেটা ভোর রাতে নেবেন, সেটা কিন্তু তার অর্ধেক করে নিতে হবে। কারণ কি দেখেন, যে রাতে সেহরির আগে নিবে, তা যদি না হয় সারাদিন কিন্তু তিনি অনাহারে থাকবেন, ফাস্টিং থাকবেন, তখন কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়ার চান্স হয়ে যাবে। এই কারণে যে ইনসুলিন যেটা সকাল বেলায় নিতেন, সেটা ইফতারের সময় নেবেন পুরা ডোজটাই, আর যেটা নাকি রাতের বেলা নিতেন, তিনি সেটা কি করবেন, ভোর রাত্রে অর্ধেক। আবার আরেক ধরনের ইনসুলিন আছে যেটাকে বলি আমরা লং অ্যাক্টিং ইনসুলিন, এক বেলার ইনসুলিন। হ্যাঁ, সেটা কিন্তু অনেক সময় রাতের বেলা আমরা দিয়ে থাকি, যেটাকে বলে বেজাল ইনসুলিন। সেটা কিন্তু তিনি কি করবেন, রাতের যেই ডোজটা ছিল সেটা রাতেই নেবেন, কিন্তু 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন। যদি সে ধরেন সে যদি 30 ইউনিট নিতেন, তাহলে সেখানে 20 ইউনিট নেবেন। এটার পেছনে কারণটা স্যার? এটার পেছনে কারণ হচ্ছে ওই যে একই কথা, সারাদিন এটা তো 24 ঘন্টা কভারেজ হবে ইনসুলিনটা, তখন কি হবে যে দুপুরবেলা বা দিনের শেষে দেখা যাবে তো হাইপোগ্লাইসেমিয়া চলে যায়। এর জন্য ইনসুলিনের ডোজটা তাকে সাধারণত দ্বিতীয় যে ডোজটা, সেটাকে কিন্তু সব ক্ষেত্রে কমিয়ে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি শরীরের কোনো পরিবর্তন সে লক্ষ্য করে বা তার আসলে কোনো প্রবলেম সে ফেস করে, সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে, কিন্তু তৎক্ষণাৎ কি কোনো ব্যবস্থা নেওয়ার
কোনো ওই যে সেটা নিয়ম তো আছে সেরকমই যে তার যদি শরীরে কোনো এমন কোনো সিমটম হয় যে তার খুব ঘাম হচ্ছে, খারাপ লাগছে, তার মাথা ঘোরাচ্ছে, লক্ষণ কি হতে পারে হ্যাঁ স্যার? সেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া হলো যে তার শরীর ঘাম হতে পারে, তার চোখে ঝাপসা দেখতে পারে, খারাপ লাগতে পারে, মানে এই লাগার সাথে সাথে সে ব্লাড সুগারটা টেস্ট করে নেবে। আচ্ছা, টেস্ট করে সে সেই অনুসারে সেই হয়তো কিছু মিষ্টি খেয়ে নিল, বিশেষ করে চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার কমে যেই সিমটমটা বেশি শুরু এবং হয়। অনেক সময় হয় যে আসলে রোজা রেখে কেউই তো চান না রোজা ভাঙতে, সেই সময় একটু প্রবলেম হলেও কিন্তু অনেকে অ্যাডজাস্ট করে নিতে চান যে হয়তো বা ঠিক হয়ে যাবে। এটা করাটা কি আসলে ঠিক কিনা, বা এটা কোন লেভেলে গেলে নিজের বুঝতে হবে যে না আমার আসলে ডক্টরের কাছেই যাওয়া উচিত, সেটা যদি সেটা ওই যে সেটা সেখানে সে আসলে আমাদের আমি বলে থাকি যারা নাকি ডায়াবেটিসের রোগী তাদের বাসায় অন্য কেউ যদি কিছু গিফট করতে চায় বলে যে আমাকে একটা গ্লুকোমিটার দেন, এটা হচ্ছে সবচেয়ে তার প্রাইমারি নিড। আর যদি কারো প্রেশার থাকে তো আমাকে একটা ব্লাড প্রেশার মেশিন দেন, অন্য কিছু কেনার পরিবর্তে গিফট করার পরে এটা করবে। তো যদি একটা ডায়াবেটিসের রোগীই হয় তার কিন্তু বাসায় একটা গ্লুকোমিটার রাখা উচিত, এটা খুবই এসেনশিয়াল। তো সেই ক্ষেত্রে সে তো মানে ব্লাড সুগারটা দেখলেই সে খারাপ লাগার সাথে সাথে সে বুঝতে পারবে যে আমার কি ব্লাড সুগার কমলো কি বাড়লো, সেই অনুসারে সে যদি বাসায় ম্যানেজমেন্টটা নিতে পারে নেবে, আর যদি সে না নিতে পারে সে একজন ডক্টরের শরণাপন্ন হবে। আচ্ছা স্যার, হার্টের সঙ্গে কিন্তু অন্যান্য আরও অনেক রোগ যেমন অ্যাজমা, সেই ক্ষেত্রে আসলে কি কি করে, কিভাবে আসলে তারা চলবেন, রোগীরা কিভাবে চলবেন? এই ক্ষেত্রে হচ্ছে যে হার্টের রোগীরা আমাদের কাছে যারা রোগী আসেন তারা শুধু হার্ট নিয়েই আসে না, তাদের হার্টের সাথে অন্যান্য রোগও থাকে। আমরা কিন্তু চেষ্টা করি ওয়ান স্টপ সার্ভিস দিতে, যে তার সাথে একটু অ্যাজমা আছে সেগুলো দেখতে। তাই অ্যাজমা রোগীদের যাদের নাকি মাইল্ড অ্যাজমা অল্প পরিমাণে, তারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ইনহেলারগুলো নিচ্ছেন, সেটা অনেকে এসে প্রশ্ন করেন যে আমি ইনহেলার নিতে পারবো কিনা দিনের বেলা। এটা কোনো ইনহেলার নেওয়া যাবে, ইনহেলার নিলে রোজা ভাঙবে না। নাম্বার 2 হচ্ছে যে কারো এমন যদি সিভিয়ার অ্যাজমা হয়, তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রেও আমি যতগুলো আলেমাওয়ালা ওনাদের সাথে কথা বলে দেখেছি যে মানে অক্সিজেন নিলেও রোজা ভাঙবে না। তবে যদি কারো সিভিয়ার অ্যাজমা হয়, তার যদি খুব ইমার্জেন্সি হয়, সেই ক্ষেত্রে বাসায় বসে তিনি অক্সিজেন যদি ব্যবস্থা থাকে নিতে পারেন, অথবা তিনি ইনহেলার নিলেন, তারপরেও যদি তার সমস্যা হয় তিনি হাসপাতালে বা ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং সে নিজেই চিন্তা করবে যে আমি রোজাটা রাখতে পারবো কিনা। রোজা হচ্ছে আমাদের 5টি স্তম্ভের একটি, তো এটা আমাদের চেষ্টা করব রাখার, কিন্তু অসুস্থ হয়ে না। একটু জানতে চাই স্যার যে ডিজিটাল মিডিয়াতে অবদান কিভাবে আছে? বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা ডাক্তাররা তো পিছিয়ে থাকবো না। তো আসলে আপনার সাথে এই কনভারসেশন, এটিএন বাংলাকে ধন্যবাদ যে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণের জন্য, এবং এখানে তো অল্প কথাই বলা যায়, তা আমার দেশের জন্য, মানুষের জন্য, এবং আমার দর্শক শ্রোতারা তারা যদি দেখতে চান আরও কিছু হার্টের বা বিভিন্ন কিছু আছে, সেগুলো ডাক্তার একে জাহিদ মাহমুদ খান এটা দিয়ে যদি সার্চ দেন ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে, তারা বাকিগুলো দেখে নিতে পারবেন। এটা তো আমরা পিছিয়ে থাকতে চাই না। জি, খুব ভালো স্যার। সর্বশেষে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ ভাবনা। দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য যে এই পবিত্র রমজানে আমরা যেটাই বলবো যে রোজা রাখাটা আমাদের প্রত্যেক নরনারী তাদের ফরজ, এবং আমরা চেষ্টা করব সবাই রোজা রাখতে, এবং এই রোজা রেখে যেন অসুস্থ না হয়ে যায়, এটা হচ্ছে আমার মেসেজ। আমরা সবাই চেষ্টা করব, এবং নিজেই দেখব যে আমি রোজা রেখে কতটা অসুস্থ হয়ে যাচ্ছি, নিজে প্রশ্ন করব, নিজে অ্যাসেস করব। আমরা অবশ্যই রমজানে সবাই রোজা রাখবো, কিন্তু অসুস্থ হয়ে না, এটাই হচ্ছে আমার মেসেজ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ এমন কথাগুলো আপনি এত সুন্দর করে বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, দেখা হবে আবারও, ভালো থাকবেন সব। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।